স্বাগত 1 ঘন্টার বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তাপত্রের সবশেষ। করোনায় মৃত্যু 17,000 ছাড়িয়েছে, একদিনে প্রাণহানি আরো 210, নতুন রোগী 12,383 জন, শনাক্তের হার 29.14। $10 কমে সিনোফার্মের 1.5 কোটি ডোজ টিকা কিনছে সরকার, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন। রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা এরিকের, নতুন কমিটি সম্পর্কে জানেন না জিএম কাদের। নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকায় হাইকোর্টের ক্ষোভ, দুর্ঘটনাস্থল পরিদর্শন না করায় অসন্তোষ। এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত, আগামীকাল সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপমণি। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশে করোনায় মৃত্যু 17,000 ছাড়িয়েছে, একদিনে মারা গেছে আরো 210 জন, নতুন রোগী 12,383 জন। এর মধ্যে বিধিনিষেধ শিথিল করায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশঙ্কা করছেন ঈদের চলাচল এবং কোরবানির পশুর হাট থেকে বাড়তে পারে সংক্রমণ। করোনা সংক্রমণের 1.5 বছরে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে এ মাসেই। গত মাসে করোনা শনাক্ত হয় 1,12,718 জনের, আর জুলাইয়ের 14 দিনেই এই সংখ্যা 1,46,000-এরও বেশি। 627 ল্যাবে গত 24 ঘন্টায় 42,400 নমুনা পরীক্ষায় 12,383 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.14। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত 10,59,538 জন। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, লকডাউন শিথিলের মধ্যে স্বাস্থ্যবিধি না মানলে ঈদের পর পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। সেজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে যদি এসব গণপরিবহন অথবা বাজার হাট, আমাদের পশুর হাট এবং শপিং মলগুলো খোলা রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কঠোরভাবে বারবার বলার চেষ্টা করছে। করোনায় প্রাণ হারিয়েছে আরও 210 জন, এর মধ্যে পুরুষ 131 ও নারী 79 জন। এ নিয়ে মোট প্রাণহানি 17,052 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 69 এবং খুলনায় 46 জন। বিশেষজ্ঞদের পরামর্শ, জটিলতা দেখা দিলেই রোগীদের দ্রুত হাসপাতালে নেয়ার। কোভিড-19 রোগী মাঝে মধ্যে সংক্রমণ ফুসফুসে এত ভয়ঙ্কর হতে পারে এবং বিভিন্ন অর্গানগুলোকে এমন ভাবে ড্যামেজ করতে পারে, আপনি যত রকমই আইসিইউ চেষ্টা করেন না কেন, রোগী কিন্তু খারাপ হয়ে যেতে পারে তারপরে এবং মৃত্যুবরণ করতে পারে। এটা সবাইকেই আমাদেরকে মাথায় রাখতে হবে। আইসিইউ মানেই জীবন রক্ষাকারী বিষয়, এতে ভাবার কোনো কারণ নেই। আমরা বেশি জোরদার যাওয়ার চেষ্টা করব যদি রোগীরা তাড়াতাড়ি হাসপাতালে আসতে পারে। এদিকে একদিনে নতুন করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 8,245 জন। এ নিয়ে মোট সুস্থ 8,97,412 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রতি 8 জনের করোনা শনাক্ত হচ্ছে। দেশে প্রতি মিনিটে 8 জনের করোনা শনাক্ত হচ্ছে, আর প্রতি 7 মিনিটে মারা যাচ্ছে একজন। এ পর্যন্ত এটি করোনার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। এ অবস্থা চলতে থাকলে 7 দিনের মধ্যে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের 497 দিনের দেশ। এই সময়ে মৃত্যু আর সংক্রমণের রেকর্ড হচ্ছে প্রতিদিন। 7 দিনে প্রায় 1,500 মানুষের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছে 80,000-এর বেশি। এখন সংক্রমণের আমরা যে জায়গাটিতে আছি, এটি কিন্তু সংক্রমণের যে পিক বলি বা শীর্ষবিন্দু বলি, এটি কিন্তু শীর্ষে পৌঁছে গেছে অথবা পৌঁছে যাচ্ছে। মানুষ যদি মাস্ক ব্যবহার করে, একেবারেই ঘর থেকে বের না হয়, তাহলে এই শীর্ষবিন্দু থেকে নিচের দিকে নাম্বার যে আমাদের প্রত্যাশাটি, সেটি হয়তো বাস্তবে সম্ভব হবে। করোনা আক্রান্তদের মধ্যে কমপক্ষে 10 ভাগ মানুষকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। গত 7 দিনের মতো আগামী 7 দিনেও যদি 80,000-এর বেশি রোগী শনাক্ত হয়, সে হিসেবে হাসপাতালে যেতে হবে 8,000 জনকে। কিন্তু দেশে 15,000 সাধারণ শয্যার মধ্যে খালি আছে মাত্র 4,500। কিছু রোগী সুস্থ হয়ে ফিরলেও 7 দিনের আগেই শেষ হবে শয্যা।
আর ভর্তি রোগের 5 ভাগের জটিলতা হলে তা হয় 4000। কিন্তু এই মুহূর্তে সারা দেশে আইসিইউ বেড ফাঁকা আছে মাত্র 269টি। ফলে 7 দিনের মধ্যে দেখা দেবে চরম সংকট। প্রত্যেকটি জেলাতে 100-200 করে বেড বাড়াবার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু 100-200 বেড তো কিছু না। যেখানে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হলে পরে একদিনে 2 দিনেই তো 100-200 বেড ভর্তি হয়ে যেতে পারে। দেশে এখন কোভিড রোগী 1,36,000। স্বাস্থ্যমন্ত্রীর শঙ্কা, সংক্রমণের লাগাম টেনে না ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই করোনাকে নিয়ন্ত্রণ করতে হলে পরে আমাদেরকে সংক্রমণ রোধ করতে হবে। সংক্রমণ রোধ না করলে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারবো না, এবং সংক্রমণ রোধ হলে পরেই রোগীর সংখ্যা কমে যাবে, মৃত্যুর হার কমে যাবে এবং হাসপাতালের উপরে চাপ কমে যাবে। করোনা নিয়ন্ত্রণে দেশে 14 দিনের লকডাউন শেষ হচ্ছে। এই সময়েও করোনার মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বমুখী। তারপরও শিথিল হচ্ছে বিধিনিষেধ, খুলে দেয়া হচ্ছে মার্কেট, চলবে গণপরিবহন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগের চুক্তির চেয়ে কম দামে চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনবে সরকার। সিনোফার্ম ইন্টারন্যাশনাল এই টিকা সরবরাহ করবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। গোপনীয়তার চুক্তি থাকায় কত দরে এই টিকা কেনা হচ্ছে তা জানানো হয়নি। গত 27 মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ টিকা কেনার নীতিগত অনুমোদন দেয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদ আক্তার জানান, প্রতি ডোজ টিকা $10 কেনা হবে। কিন্তু চীনের সাথে টিকা চুক্তির শর্ত ছিল দাম প্রকাশ করা যাবে না। দাম প্রকাশিত হওয়ায় এই টিকা কেনার প্রক্রিয়া পিছিয়ে পড়ে। এবার আগের চুক্তির চেয়ে কম দামে চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনবে সরকার। এর প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই সময় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, একই দাম ও চুক্তির আওতায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও টিকা কেনা হবে। আগের সাথে প্রাইস কম, আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি, এবং দ্যাটস ইট। এটা যদি আমরা যদি ইয়ে করেন তাহলে ইন দ্যাট কেসে আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে। এই পারচেজগুলো সিলেক্টিভ পারচেজ, এবং এগুলো সম্বন্ধে ফর টেকনিক্যাল রিজনস আমরা আপনাদেরকে ডিটেইলড আর বলতে পারি না, এবং বলাও সম্ভব হচ্ছে না। চীনের সঙ্গে সব মিলিয়ে চুক্তি হয়েছিল 1.5 কোটি ডোজ টিকার। তবে কখন দেশে টিকা পৌঁছাবে তা জানাতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি হয়েছিল 15 মিলিয়ন, ঠিক আছে? তার মধ্যে 2 মিলিয়ন আমাদেরকে তারা উপহার হিসেবে দিয়ে দিয়েছে। এখন যেহেতু 2 মিলিয়ন উপহার দিয়েছে, এই জন্য তারা আরো 2 মিলিয়ন যোগ করে এখন নতুন 15 মিলিয়ন দিচ্ছে, যেটা রিডিউসড প্রাইস। এরই মধ্যে চীন থেকে কেনা 20 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এছাড়াও উপহার হিসেবে সিনোফার্মের 11 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সৌদি এবং কুয়েত প্রবাসীরা। 1000-এর বেশি মানুষকে টিকা দেয়া হয় মাত্র 2টি বুথ থেকে। ফাইজারের টিকা না পেয়ে বিক্ষোভ করেন বিদেশগামীরা। কর্তৃপক্ষ বলছে, ফাইজারের মজুদ শেষ হওয়ায় এখন থেকে দেয়া হবে মডার্নার টিকা। তবে 1 ডোজ টিকা নিয়ে বিদেশে গিয়ে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা জানাতে পারেনি বিএমইটি। বুধবার দুপুর 1টা সোহরাওয়ার্দী হাসপাতালে টিকার জন্য সৌদি ও কুয়েতগামী কয়েকশো কর্মীর অপেক্ষা। বেশিরভাগই লাইনে দাঁড়িয়ে আছেন 4 থেকে 7 ঘন্টা। লকডাউনের নানা ভোগান্তি মাথায় নিয়ে সারা দেশ থেকে এসেছেন তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কর্মীরা। এখনো আমরা ফাইজার টিকা পাই নাই কেন? প্রথম বলছে যে 500 টাকা দিতে, আমরা প্রথমে না দিব। আমি বলছি যে না, আমি কেন টাকা দিব? ভেতরে গিয়ে দেখা গেল সেখানেও টিকার জন্য অপেক্ষা কম নয়, তবে টিকার বুথ মাত্র 2টি। ফলে ভোগান্তি বেড়েছে কর্মীদের। কিছুক্ষণ পরে ফাইজারের টিকার মজুদ শেষ হয় সোহরাওয়ার্দীতে। মডার্নার টিকা দিতে চাইলে তাতে অস্বীকৃতি জানান প্রবাসীরা। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয় মডার্নার টিকা দেয়া। ফাইজার অনুমতি আছে ওই দেশে, এখন কি মডার্নার অনুমতি ওই দেশে আছে কিনা
সেটার জন্য আমরা খুব চিন্তিত কিংবা আমরা খুব টেনশনে আছি। এখন কি একটা নিয়ে আমরা কি ফ্লাইট করতে পারবো? আমি কুয়েতে যাব, এখন বলছে ফাইজার নেওয়ার জন্য, মডার্নও বলছে। এখন মডার্ন কি একটা দিলে হবে না, দুটোটা দেওয়া লাগবে? এটা যদি জানাই দেয় তাহলে ভালো হতো। অনেক কর্মীর ভিসার মেয়াদ শেষ পর্যায়ে হলেও এখনও পাননি SMS। আর সৌদি বা কুয়েতে গিয়ে তারা মডার্নার দ্বিতীয় ডোজ নিতে পারবেন কিনা তার সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। যেহেতু ফাইজারের টার্গেট শেষ, এখন থেকে আজকে থেকেই আমাদের মডার্না থেকে শুরু করা। আমরা সেটাই তাদের বলতেছি যে মডার্না এবং ফাইজার একই কোয়ালিটি, একই দেশের তৈরি এবং সব জায়গায় অ্যাকসেপ্টেড। সৌদি ও কুয়েত প্রবাসীদের জন্য গেল সপ্তাহে রাজধানীর 7 হাসপাতালে শুরু হয় টিকাদান। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে চলছে গণটিকা কার্যক্রম। সিটি কর্পোরেশন এলাকার টিকাদান কেন্দ্রগুলোতে আজ চলছে দ্বিতীয় দিনের কর্মসূচি। আর জেলা উপজেলা পর্যায়ে টিকা দেওয়া চলছে 3 দিন ধরে। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে ছিল অসংখ্য মানুষের ভিড়। কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামের সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দেয়া হচ্ছে করোনার টিকা। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভিড় করেন আগ্রহীরা। টিকা দিলে চলমান সংক্রমণ কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। 7:30 বাজে আসছি, 9টা বাজে 9:30 দিয়ে ফেলছি, কোনো সমস্যা হয়নি। এখানে আমরা আসছি টিকা দেওয়ার জন্য, এবং যারা এখানে টেস্ট করবে কোভিড-19 লাইন একটা করে দিছে। এখন কি আমরা জানতে চাই কি করোনা এখন ছড়াচ্ছে না? আমাদের ভ্যাকসিন চলে আসছে। আমরা দেখছি যে গতবারে যারা ভ্যাকসিনেটেড ছিল তাদের মধ্যে সংক্রমণের হারটা কম। আমরা খোলা চোখে যেটা দেখছি, এবং যদি সংক্রমণ হয়ও সেটাও খুব সিরিয়াস হচ্ছে না। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 5টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালের 2টি বুথে চলছে টিকা কর্মসূচি। গণটিকা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় খুশি নগরবাসী। এ দফায় বগুড়ায় দেয়া হচ্ছে 52,800 সিনোফার্মার টিকা। মোহাম্মদ আলী হাসপাতাল সহ জেলার 14টি কেন্দ্রে চলছে এই কর্মসূচি। সকাল থেকে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় ও মেডিকেল কলেজ কেন্দ্রে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। আর উপজেলাগুলোতে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। 91,000 টিকা আমরা 45,000 লোককে দিতে পারবো, এবং এই টিকা প্রদানটা একটা কন্টিনিউয়াস কর্মসূচি। সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে এবং প্রতিনিয়ত টিকা আসছে। ফরিদপুরের 9 উপজেলায় 11টি কেন্দ্রে চলছে টিকা কার্যক্রম। জেলায় এ দফায় টিকা দেয়া হচ্ছে 29,600 ডোজ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার কেন্দ্রগুলোতে ভিড় করছেন আগ্রহীরা। এ পর্যায়ে দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার আর জেলা উপজেলা পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 সপ্তাহের কঠোর লকডাউনের শেষ দিনে রাজধানীর বেশিরভাগ সড়কে গণপরিবহন বাদে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বেড়ে যায়। বৃহস্পতিবার থেকে শিথিল হওয়ার খবরে অনেকে আজই স্বাভাবিক চলাফেরা শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও রাস্তায় গাড়ির চাপ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, গাজীপুর ও সাভারগামী শিল্প কারখানায় যেতে ব্যবহার করা হয় এই রুট। লকডাউনের মধ্যেও এই সড়কে দেখা গেছে স্বাভাবিক সময়ের মতো গাড়ির জট। লকডাউন শিথিলের আগের দিন সড়কে নানা অজুহাতে বের হন অনেকে। বেশিরভাগই চিকিৎসা সংক্রান্ত দোহাই দিচ্ছেন। অনেকে আবার অন্য পেশায় থাকলেও পরিচয় দিচ্ছেন সাংবাদিক হিসেবে। আমার স্যার হলো প্রেসের লোক, বাট আমি সিকিউরিটি সার্ভিস দিচ্ছি। লকডাউনের কারণে যাতায়াতের সমস্যা, স্যার আমাকে গাড়িটা দিয়ে পাঠাইছে যে সিকিউরিটিটা নামাই দিয়ে আসেন। আমাদের অফিস চলছে, আমাদের তো ডায়মন্ড নিউজের কাজ করি আমরা, অনলাইন নিউজ চ্যানেল এটা। আমার চোখের যে প্রবলেম, আমি আর পারছি না, ইভেন আমার এই চশমা কাজ করতেছে না। আমি রেফারেন্স নিয়ে আসছি, আর আমি জানতামও না যে আপনার শিথিল করবে। একই অবস্থা রাজধানীর কল্যাণপুর, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকার। সব জায়গাতেই বেড়েছে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ। বেড়েছে রিক্সা ও সিএনজি চলাচলও। চেকপোস্টগুলোয় বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর ছিল পুলিশ, তবে চাপ বেশি থাকায় হিমশিম খেতে হয় তাদের। গাড়ির একটু চাপ গতকালকে থেকে একটু বেশি আমরা অনুভব করতেছি। তো কালকে থেকে তো আবার জানেন এটা ওপেন হবে, আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। এতে একটু চাপ বেড়েছে গতকাল থেকে, এইটুকুই বলা যাবে আর কি। এদিকে ভিড়ের কারণে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থায় টিকা নেওয়ার পরামর্শ তাদের। সবাইকে টিকা রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে টিকা নিয়ে আমাদেরকে এই সংক্রমণ থেকে উত্তরণ হতে হবে। লকডাউন শিথিলের প্রভাবে এরই মধ্যে পড়েছে পাড়া মহল্লার অলিগলিতে। এলাকার দোকানপাটও খোলা শুরু হয়েছে। রাজধানীর বাজারগুলোতেও রয়েছে স্বাভাবিক বেচাকেনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঈদুল আজহা উপলক্ষে আজ মধ্যরাত থেকে লকডাউন শিথিল হলেও করোনা রোধে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। এতে করোনা প্রতিরোধে জনসমাবেশ, বিয়ে, জন্মদিনের পার্টি সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় পর্যটন এবং বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টারে গমন এবং জনসমাবেশ হয় এমন অনুষ্ঠান করা যাবে না। আজ মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করে গতকাল প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ঈদ শেষে 23 জুলাই সকাল 6টা থেকে 14 দিন সব অফিস, শিল্প কারখানা এবং গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে গণপরিবহন। করোনা সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই চলবে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। অর্ধেক আসন ফাঁকা রেখে বসানো হবে যাত্রী। এদিকে ট্রেনের ভাড়া না বাড়লেও 60% বেশি গুনতে হবে লঞ্চ ও বাসে। কমলাপুর রেল স্টেশন। বুধবার বিকেলের এই চিত্র অনেকটাই অপরিচিত। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, কাউন্টারগুলোতে নেই ভিড়। করোনা সংক্রমণ বাড়ায় গেল 22 জুন থেকে বন্ধ যাত্রীবাহী ট্রেন। এবার লকডাউন শিথিল করায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু রেল যোগাযোগ। করোনা সতর্কতায় কাউন্টারের পরিবর্তে অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট। তবে সার্ভার জটিলতা নিয়ে আছে অভিযোগ। এই অভিযোগগুলো থাকবেই, কারণ হচ্ছে যে টিকিট যেহেতু অর্ধেক আসন টিকিট বিক্রি হচ্ছে প্রতিটি ট্রেনের, আসন স্বল্পতা অর্থাৎ আসনের বিপরীতে চাহিদা যদি বেশি হয় স্বাভাবিকভাবে একটু পড়বে। সবসময় ভিড় লেগে থাকা সদরঘাট লঞ্চ টার্মিনালেও বুধবার বিকেলে দেখা যায়নি যাত্রীদের আনাগোনা। তবে চলাচলের জন্য প্রস্তুত ছোট বড় সব নৌযান। ট্রেনে ভাড়া না বাড়লেও লঞ্চের যাত্রীদের গুনতে হবে 60% বেশি। মাস্ক ছাড়া উঠতে পারবেন না কেউই। না, ডেকের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট যদি প্রতিদিন আমরা গ্লিসারিন দিয়ে ধুয়ে দেই এবং গ্লিসারিন পাউডার ছিটিয়ে রাখি, ঠিক আছে। আর লঞ্চ যখন প্রবেশ করে তখন আমাদের সামনে লোক থাকে, মাইকিং করে দেয় যে মাস্ক ছাড়া আপনারা ভিতরে প্রবেশ করেন না। আমাদের প্রতিটি স্টাফ মাস্ক পরে থাকবে এবং যাত্রীদেরও আমরা তাগাদা দিয়ে দেব। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে টিকিট বিক্রির জন্য প্রায় সব কাউন্টার খোলা থাকলেও ছিল না যাত্রীদের ভিড়। তবে শুক্রবার থেকে চাপ বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা অগ্রিম নিচ্ছে তাদের দিয়ে দিচ্ছি, এই অবস্থা। কিন্তু আমি তো আগেই বললাম যে আজকে তো কেবল মানুষ জানছে, কালকে থেকে বোঝা যাবে কি পরিমাণ চাপটা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 23 জুলাই সকাল 6টা পর্যন্ত চলবে সব গণপরিবহন। যাত্রী নেওয়া যাবে অর্ধেক, মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 18 দিন পর আগামীকাল খুলছে দোকানপাট এবং শপিং মল। এরই মধ্যে ধোয়া মোছা সহ সব প্রস্তুতি শেষ করেছেন দোকানিরা। ব্যবসায়ীরা বলছেন এবার 25 থেকে 30 ভাগ ক্রেতার সমাগম হতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। 28 জুন থেকে করোনা সংক্রমণ রোধে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল হওয়ায় আবারও খুলছে দোকানপাট। এরই মধ্যে সব দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার সব প্রস্তুতিও শেষ করেছেন ব্যবসায়ীরা। অনেকেই গ্রামে চলে যাওয়ায় রাজধানীতে অবস্থানকারীদের নিয়ে দোকান পরিচালনার কথা জানান ব্যবসায়ীরা। আমাদের ঢাকা শহরের অধিকাংশ যাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে তারা যে বের হয়ে আসবে তার 50%-এর উপরে গ্রামে চলে গেছে। প্লাস হলো কি যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং স্বাস্থ্য সচেতনের জন্য অনেকেই আসবেন না। তো ইউজুয়ালি যেরকম 100% যে লোকজন আসছে তার 25 থেকে 30% কাস্টমার আমরা মার্কেটে আশা করতে পারি। ব্যবসায়ীরা জানান ঈদ উপলক্ষে কুরবানির পশু ছাড়াও পোশাক সহ অন্য অনেক পণ্যের বিক্রি ভালো হয়। তবে এবার আশানুরূপ বিক্রি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আমরা এখন আসলে ব্যবসার কথা চিন্তা করছি না, আমরা শুধু সার্ভাইভ করার কথা চিন্তা করছি। আমরা যদি কিছুটা আমরা সেল করতে পারি, যারা খুব বেশি প্রয়োজন তারা হয়তো মার্কেটে আসবেন, তাদের মাধ্যমে যদি কিছুটা সেল করতে পারি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা আমাদের কর্মচারীদের মতো কিছুটা হলেও যাতে আমরা বেতন দিতে পারি, নিজেরা যাতে আরো 1 মাস চলার ব্যবস্থা করতে পারি। আরেকটা জিনিস আমরা অনুরোধ করবো যাতে কোনো ক্রমে আমরা স্বাস্থ্যবিধি নিয়ে আমরা যাতে কেউ আমরা হেলাফেলা না করি, কারণ আমরা খুব কঠিন সময় অতিক্রম করছি। 2 ঈদে বছরে সবচেয়ে বেশি বেচাকেনা হলেও এবার মাত্র 6 দিন সময় পাচ্ছেন ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টিতে গৃহবিবাদ থামছেই না। বুধবার বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিককে দলের কো চেয়ারম্যান ঘোষণা করেছেন এরিক এরশাদ। এতে বিবাদ আরও প্রকাশ্য রূপ নেয়। এদিকে জিএম কাদের বলেছেন, কে কাকে কি ঘোষণা দিয়েছে জানি না এবং তা গ্রহণও করি না।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর কয়েকবার ভাঙনের মুখে পড়ে দল, যা দেবর ভাবির দ্বন্দ্বেও রূপ নেয়। তবে সব সামলে সবশেষ কাউন্সিলের মাধ্যমে দলের চেয়ারম্যানের দায়িত্ব পান এরশাদের ছোট ভাই জিএম কাদের। এরপরও থামেনি গৃহবিবাদ। আলোচনায় আসেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা করে এরিক এরশাদ। আমার চাচা জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাথে থাকবেন আমার ভাই সাদ এরশাদ। এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব আমি, মা বিদিশা এরশাদ, আমার দুই সন্তান সাদ এরশাদ এবং এরিক এরশাদকে সাথে নিয়ে। আমাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, আমাদেরকে থামাতে পারবে না। এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে জিএম কাদের বলেন, একজন ব্যক্তি একসাথে দুটি দল করতে পারেন না। দল করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি কারো সম্পর্কেই নেই। একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, আমাদের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে। আমাদের এই করে ঘোষণা কেউ কারণ আমি যেটাই বলতে পারি, এটা নিয়ে আমরা কিছু জানি না, আমরা সেইভাবে গ্রহণ করি না। এর আগে গত ৩৫ বছরে জাতীয় পার্টি 4 বার ভাঙনের শিকার হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে এফবিসিসিআই সহ ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকায় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। দুর্ঘটনাস্থল পরিদর্শন, দূরে থাক, কোনো শোক বার্তাও না দেয়ায় অসন্তোষ জানিয়েছে আদালত। 4টি মানবাধিকার সংগঠনের রিটের শুনানিতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় 8 জুলাই আগুনে পুড়ে 52 শ্রমিকের মৃত্যু হয়, আহত হয় অর্ধশতাধিক। নিহত শ্রমিকদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিতে শনিবার রিট করে 4টি মানবাধিকার সংগঠন। বুধবার গণমাধ্যমে ওই কারখানার শ্রমিকদের বেতন নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আবারও আদালতের নজরে আনে মানবাধিকার সংগঠনগুলো। এর জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ জানায় আদালত। এত প্রাণহানির পরও সংগঠনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে না যাওয়ায় উষ্মা প্রকাশ করে। আদালত বলছে, সংগঠনগুলো ব্যস্ত কেবল নিজেদের ঋণ মওকুফ ও প্রণোদনা নিয়ে। তাদের কাছ থেকে যে রোল আশা করা হয়েছিল সেই ভূমিকা তারা কখনোই দেখতে পাচ্ছেন না। তিনি এই বিষয়ে একটু ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে সাথে তিনি বলেন যে তাদেরকে দেখা যায় শুধুমাত্র কিভাবে সরকারের কাছ থেকে বিভিন্ন সময় প্রণোদনা নেওয়া যায় সে ব্যাপারে তারা অত্যন্ত আগ্রহী থাকেন। ব্যাংকের ঋণের ব্যাপারে কিভাবে সেটাকে মওকুফ করা যায় সেই ব্যাপারে তারা খুবই অগ্রণী ভূমিকা পালন করেন, কিন্তু এরকম ক্ষেত্রে শ্রমিকদের ব্যাপারে তাদেরকে কখনোই কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। শুনানিতে আদালত আরও বলে, পোশাক কারখানায় বিদেশিরা চাপ দিয়েছে বলে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কোনো কারখানায় কি সমস্যা রয়েছে সেদিকে তদারকির অভাব রয়েছে। যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা এগুলো তদারকির ব্যাপারে তাদের ভূমিকাতেও প্রশ্ন তুলে বলেন যে তাদেরকে দেখা যায় যে তারা ওখানে গেলে বিভিন্ন সময় হয়তো কোনো কিছুর বিনিময়ে তারা কোনো ঠিক মতন পরিদর্শন না করেই দিয়ে দিচ্ছেন। তো এগুলোর ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসায় অবহেলা হলে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবার পরীক্ষা ছাড়া মূল্যায়ন হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাস করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর এসএসসির ক্লাস চলবে 60 দিন, আর 84 দিন ক্লাস নিয়ে হবে এইচএসসি পরীক্ষা। কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেজন্য কমিটিও করে দেয় মন্ত্রণালয়। সেই কমিটির বেশ কিছু পর্যবেক্ষণের উপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব পরীক্ষা নেওয়ার। সেটা আপনারা জানেন যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী
পরীক্ষাটা হবে খুব ছোট আকারে, তারপর আমরা একটা পরীক্ষা নিতে চাচ্ছি। বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানেই পরীক্ষার সময়সূচি ও পরিকল্পনা জানানো হতে পারে। একই সাথে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টিও আসতে পারে। পরীক্ষা নেওয়ার জন্য সমগ্র সব বোর্ডগুলি কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো, সমস্ত কাজে আপনারা জানেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই কাজগুলি কিন্তু আমরা এগিয়ে রেখেছি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় 20 লাখ, আর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী আছে 14 লাখের মতো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টার সংবাদের এই পর্যায়ে রয়েছে খেলার খবর। খেলার খবর শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মা বাবা করোনা আক্রান্ত, জরুরি বার্তায় আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক। প্রস্তুতি ম্যাচে তামিমের দাপট। নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই টোকিও অলিম্পিকে যাচ্ছে বাংলাদেশ দল। আর্চারি শুটিংয়ের স্বপ্ন, কোনো চাপ তৈরি করতে চায় না বিওএ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ওয়ানডে এবং টি-20 সিরিজে পাওয়া যাচ্ছে না। পারিবারিক কারণে আজই দেশে ফিরছেন তিনি। মুশির নাম প্রত্যাহারে অনিশ্চয়তা তার অস্ট্রেলিয়া সিরিজে অংশগ্রহণ নিয়ে। হয়নি। জিম্বাবুয়ে সফরে টি-20 না খেলার সিদ্ধান্ত বদলেছিলেন মুশফিকুর রহিম, কিন্তু দেশ থেকে আসা জরুরি বার্তায় পাল্টে গেছে দৃশ্যপট। মুশফিকের বাবা মা দুজনেই করোনা আক্রান্ত। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন মিস্টার ডিপেন্ডেবল। এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর 3টি ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। ছুটি নিয়েছিলেন টি-20 সিরিজ থেকে। মূলত জৈব সুরক্ষা বলয় থেকে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো, যে কারণে টি-20 সিরিজে ফেরার সিদ্ধান্ত নেন। পারিবারিক কারণে মুশফিকের দেশে ফেরার সিদ্ধান্তে তাই আবারও অনিশ্চয়তা অস্ট্রেলিয়া সিরিজে তার অংশগ্রহণ নিয়ে। একমাত্র টেস্টে শুধু প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন মুশফিক। ব্যাটিংয়ের সময় আঙ্গুলে ব্যথাও পেয়েছিলেন। পরবর্তীতে চোট শঙ্কায় আর মাঠে নামেননি। এরপর দ্রুত সেরে ওঠায় সফরের বাকি সময়ে ফিট মুশির সেরাটা প্রত্যাশা ছিল ম্যানেজমেন্টের। এখন সেখানে বড় ধাক্কাই লাগলো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের সিলেক্ট 11কে 297 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 189 রান। চোট অস্বস্তিতে টেস্ট মিস করা তামিম মাঠে নেমেই দুর্দান্ত খেলেছেন। ওয়ানডে অধিনায়কের ব্যাটে আসে 66 রান, আর এক ওপেনার নাইম শেখ করেন 25 রান। 3-এ নেমে সাকিব ততটা সুবিধা করতে পারেননি। 37 করতে খেলেছেন 60 বল, মাঝে ব্যর্থ হয়েছেন লিটন দাস। মিঠুন মোসাদ্দেক 30-এর ঘরে রান করে বিশ্রামে গেছেন। শেষ দিকে আফিফ, সোহান, সাইফুদ্দিনের ছোট ছোট অবদানে 300-র কাছে পৌঁছায় সফরকারীদের সংগ্রহ। করোনা প্রকোপের শঙ্কায় নারী দলের মাঠে ফেরা। সামনে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় পিছিয়ে যাচ্ছে ক্যাম্প। সুরক্ষা বলয় নিশ্চিত করে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে অনীহা ক্লাবগুলোর হতাশার মাঝে সুখবরও আছে সালমাদের জন্য। এ মাস থেকে 20% বেতন বাড়ছে চুক্তিতে থাকা ক্রিকেটারদের। ম্যাচ ফি বাড়বে 2 থেকে 3 গুণ। বাংলাদেশ নারী দল যখন ঘরবন্দি, তখন সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। ঘরে বসে টিভি স্ক্রিনে চোখ রেখে সময় পার করছেন জাহানারা, সালমারা। করোনা প্রকোপে সহসা কোনো আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ নেই নারী দলের। অপেক্ষা করতে হচ্ছে সুসময়ের জন্য। আমাদের কোয়ালিফাইং রাউন্ড রয়েছে, আমাদের ঘরোয়া একটি লিগ করার কথা, আমাদের ক্যাম্প শুরু করার কথা ছিল, বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। সব কিছুই আসলে এই পরিস্থিতিতে আমাদেরকে বন্ধ রেখে দিতে হয়েছে। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে এপ্রিলে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ক্যাম্পে ব্যস্ত থাকার কথা ছিল নারী দলের। বিসিবির পরিকল্পনা ছিল ঘরোয়া টুর্নামেন্টও, কিন্তু করোনায় থমকে গেছে সব পরিকল্পনা। বায়োবাবল মেনটেন করে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব সব কিছু বজায় রেখে
আপনি টুর্নামেন্ট করতে গেলে ক্লাবগুলোর যে সক্ষমতা বা আর্থিক সচ্ছলতার থাকা প্রয়োজন সেটা কিন্তু তাদের নেই। মাঠে খেলা না থাকলেও ক্রিকেটাররা আর্থিক নিরাপত্তা পাচ্ছে। চলতি মাস থেকে বেতন বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের, বেড়েছে ম্যাচ ফিও। শতকরা 20 ভাগ করে তাদের বেতন গড়ে তাদের বেড়েছে এবং আমাদের আগে চুক্তিবদ্ধ ছিল 19 জন খেলোয়াড়, আমরা এইবার সংখ্যাটা আরেকটু বাড়িয়ে 22 জন করেছি। পর্যায়ক্রমে আমরা আরও বাড়াবো। আটকে আছে হেড কোচ নিয়োগের প্রক্রিয়া। পরিস্থিতি ভালো হলে ক্যাম্প শুরুর আগে কোচ নিয়োগের প্রক্রিয়া সেরে ফেলতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে পদক জয় স্বপ্ন মাত্র, অ্যাথলিটদের ওপর বাড়তি চাপ তৈরি করতে চায় না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিওএ। উদ্বোধনী অনুষ্ঠানের পর রোমান বাকির খেলা থাকায় মার্চ পাস্টে পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম। সব শঙ্কা, সমালোচনা, প্রতিবাদ এড়িয়ে শুরুর অপেক্ষায় টোকিও অলিম্পিক। বিওএর অফিসিয়াল প্রেস কনফারেন্সে কোভিড প্রোটোকলের কারণে আসেনি কোনো অ্যাথলিট। ফেডারেশন কর্তা ব্যক্তিদের সাথে উপস্থিত জাপান অ্যাম্বাসেডর নাওকি ইতো। এবার 4 ডিসিপ্লিনে মোট 6 জন অ্যাথলিট অংশ নিচ্ছে, সাথে যাবে 12 জন অফিসিয়াল। মেন্স ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিং আর্চারের মধ্য দিয়ে উদ্বোধনী দিন নামবেন আর্চার রোমান সানা, একই দিন লড়বেন দিয়া সিদ্দিকিও। একদিন পরেই রেঞ্জে নামবেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটা মানে বিল্ড আপ হয়েছে এবং আপ হয়েছে। সেটা কারণ হচ্ছে আপনারা জানেন গত 2টা গেম কিন্তু মোটামুটি ধরলেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খেলেছি। আমি প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, তো অবশ্যই এটা আমার জন্য একটু টাফ। তবে হ্যাঁ, নিজে থেকে বেস্টটা চেষ্টা করব যেন আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি এবং দেশের নাম উজ্জ্বল করতে পারি। মানে অলিম্পিক এর আগে একবার করেছি, যদিও আসলে অলিম্পিকের একটা স্পোর্টসম্যান হিসাবে একটা স্বপ্নের ব্যাপার। সো আমিও ওরকম একটা প্রাউড ফিলই আছি যে আসলে অলিম্পিকে যাচ্ছি। আর একটা ব্যাপার হলো যে অলিম্পিকের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, সেটা নিয়ে কাজ করতেছি। পদক জয় স্বপ্ন মাত্র, বিশ্বমঞ্চে অ্যাথলিটদের বাড়তি কোনো চাপ দিতে চায় না বিওএ। কোভিড প্রোটোকলের চ্যালেঞ্জ উতরে পারফরমেন্সে মনোযোগের তাগিদ কর্তাদের। যে গেমসের মধ্যে আমরা যাচ্ছি, 2টা গেমস হলো মাইন্ড গেমসের মধ্যে দুজনই এক্সপিরিয়েন্স প্লেয়ার। মাইন্ড যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট হতে আসবে। স্বপ্নের সুযোগটা রুমন সানা করে দিয়েছে দেখেই এই স্বপ্নের কথাটা লিখেছি। স্বপ্নটা কিন্তু অনেক বড়, কিন্তু স্বপ্ন তো অনেক সময় সত্যি হয়ও আবার সত্যি হয়ও না। তার যাতে স্বপ্নটা সত্যি হয় তার শুভেচ্ছা চাই আপনাদের কাছে। 23 জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা থাকবে সাঁতারু আরিফুলের হাতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিওনেল মেসি এখন আর বার্সেলোনার নয়, তবে শিগগিরই সম্পর্ক জোড়া লাগতে যাচ্ছে। চুক্তি নবায়নে রাজি হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। গণমাধ্যমের দাবি এবার চুক্তি হবে 5 বছরের জন্য। এজন্য বেতন কমাতে রাজি মেসি, তাও আবার 50%। ক্লাবের আর্থিক সংকটের মধ্যে দৃষ্টান্ত তৈরি করতে চান LM10। আগের চুক্তিতে প্রতি মৌসুমে মেসির বেতন ছিল প্রায় 75 মিলিয়ন ইউরো। বর্তমানে তার জন্য এই পরিমাণ অর্থ খরচ করা অসম্ভব বার্সার জন্য। জটিলতা পার করে জুলাইয়ের শেষ দিকে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আপাতত কোপা আমেরিকা জিতে ছুটি কাটাচ্ছেন মেসি। এ সময় বার্সা শিরোপা লক্ষ্যে কোন পথে এগোবে সেটিও পর্যবেক্ষণ করতে চান তিনি। বর্ণবাদী আচরণের শিকার মার্কাস রাশফোর্ডের পাশে দাঁড়িয়েছেন সমর্থকেরা। তার বিকৃত মুরাল এখন ছেয়ে গেছে ভালোবাসার বার্তায়। টুইটে ভক্তদের সাড়াও দিয়েছেন ম্যান ইউনাইটেড তারকা। অন্যদিকে ইংল্যান্ড থেকে বর্ণবাদ দূর না হলে 2030 বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা নেই বলেও মনে করছেন অনেকেই। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টি মিস মার্কাস রাশফোর্ড, জ্যাডন স্যানচো ও বুকায়ো সাকার। কাকতালীয়ভাবে এদের 3 জনই কৃষ্ণাঙ্গ। ইউরো জিততে না পারার হতাশায় ইংলিশ সমর্থকরা শুরু করে বর্ণবাদী আচরণ। সোশ্যাল মিডিয়ায় 3 কৃষ্ণাঙ্গ ফুটবলার নিয়ে জাতিগত বৈষম্য মেতে ওঠে ইংলিশরা। শুধু তাই নয়, উইথিংটনে ম্যান ইউনাইটেড তারকার মুরালে লিখে দেন বর্ণবাদী বাক্য। যদিও পুলিশের সহায়তায় দ্রুতই ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয় সেই লেখা। তবে দেয়ালচিত্রের কটূক্তি মুছে দিয়ে রাশফোর্ডকে ধন্যবাদ দিয়েছেন ভক্তরা। ভালোবাসার বার্তায় রাঙিয়েছেন মুরাল। ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানে মুখর হন সমর্থকরা। টিভি, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। এই ঘটনার পর আমি কান্না করেছি। আমার 9 বছরের ছেলে যখন জিজ্ঞেস করেছে, আমি তার জবাব দিতে পারিনি। এটা ন্যাক্কারজনক।
একজন ফুটবলারকে এভাবে হেয় হতে হবে ভাবিনি। এটা ভেবে ভালো লাগছে ইংল্যান্ড টিম ও সমর্থকরা তার পাশে দাঁড়িয়েছে। ভক্তদের ভালোবাসায় আবেগ আপ্লুত ইংলিশ ফরওয়ার্ড। টুইট বার্তায় তার জবাব দিয়েছেন রাশফোর্ড। ম্যাচ শুরুর আগে কৃষ্ণাঙ্গদের প্রতি যেখানে শ্রদ্ধা জানানো হয়, সেখানে এমন আচরণ কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বর্ণবাদী আচরণের শেষ না হলে ইংল্যান্ডে মেজর কোনো টুর্নামেন্ট আয়োজন করাও নাকি ঠিক হবে না। সময় বদলেছে, ভিন্ন ভিন্ন জাতিগোত্রের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। বর্ণবাদের কোনো স্থান নেই। এই সমস্যার সমাধান না হলে ইংল্যান্ডে 2030 বিশ্বকাপ আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। বর্ণবাদের এমন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবারে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। পাহাড়ের ভাজে ভাজে কখনো রোদ, কখনো বৃষ্টি। চোখ জুড়ানো সবুজের বুকে সাদা মেঘের ভেলা। মানুষের আনাগোনা না থাকায় প্রকৃতির এই রূপ ছড়াচ্ছে মুগ্ধতা। যান চলাচল না থাকায় কমেছে দূষণ। এতে প্রকৃতির প্রাণ এবং বৈচিত্র্যে লেগেছে আশীর্বাদ। পাহাড়ের এই স্বকীয়তা রক্ষায় উদ্যোগ চান প্রকৃতি প্রেমীরা। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চেকপোস্ট বসিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির সময় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অস্ত্র, ডিবির জ্যাকেট এবং 1,80,000 টাকা উদ্ধার করা হয়েছে। সকালে মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ঈদ উপলক্ষে পশুর হাটে আসা ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে ডাকাতি করার পরিকল্পনা করছিল তারা। এরা মূলত ডিবি পুলিশের ছদ্মবেশে রাজধানী এবং এর আশপাশের জেলা সড়কে রাতে চেকপোস্ট বসিয়ে ডাকাতের চেষ্টা করত। এছাড়াও ব্যাংকের সামনে ওঁত পেতে বসে থাকতো। পরে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি করত। পরে হাত পা বেঁধে দূরবর্তী স্থানে ফেলে দিত বলেও জানায় ডিবি। এই কোরবানির ঈদে বড় বড় পাইকাররা আসবে, বড় বড় হাট বসবে, এটাই ছিল তাদের মূল টার্গেট। এবং এই টার্গেটকে ঘিরেই কিন্তু তারা বিভিন্ন জায়গাগুলিতে এই কাজটি করেছিল এবং তারা সেটা স্বীকারও করেছে যে তারা আগামী যে সামনে ঈদগুলি, ঈদে তো 1 সপ্তাহ আগের থেকে শুরু হয়, বড় বড় পাইকাররা আসে, তাদেরকে তারা টার্গেট করেছিল। ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভালুকায় আরটি কম্পোজিট ডাইং মিল কর্তৃপক্ষের সঙ্গে জমিনে স্থানীয় জসিমউদ্দিন পাঠানের বিরোধ চলছিল। বুধবার সকালে কারখানার মালিক আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে ওই জমিতে কাজ শুরু করলে বাধা দেয় জসিমউদ্দিন। এ সময় একদল দুর্বৃত্ত আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় আব্দুর রাজ্জাকের এক পা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীতে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। একদিকে নির্ধারিত সময়ের আগে হাট বসেছে, অন্যদিকে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা ঝুঁকি। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও মাঠে নেই সিটি কর্পোরেশন। 17 জুলাই হাট বসার কথা থাকলেও 10 জুলাই থেকে দক্ষিণ সিটির ধূপখোলা হাটে কোরবানির পশু এসেছে। কয়েক দফা জানানো হয়েছে সিটি কর্পোরেশনকে, তারপরও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। হাটে প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করা হয়নি, বসানো হয়নি জীবাণুনাশক টানেল বা তাপমাত্রা মাপার যন্ত্র। এতে করোনা উচ্চ সংক্রমণের জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা থেকে ব্যবসায়ীরা এসে মিশে যাচ্ছে নগরীতে। হাটে যেসব ক্রেতা বিক্রেতা আসছেন তাদের মুখেও নেই মাস্ক। মাস্ক ওই কোলে আছে আমার মাস্ক। আমি কেবলই এসে বসলাম এই জায়গায়। কোরবানির সময় গরু কিনতেই হবে, সেই ক্ষেত্রে আমরা এখন একটু ভিড় কম আছে। এই কোরবানির আগ দিক দিয়ে 7 দিন বাকি আছে এখনো, এখন যদি একটু ভিড়ে কম নিয়ে যাই সেই জন্য আর কি আসা। তবে ক্রেতারা যারা হাটে আসছেন তাদের দাবি এবার গরুর দাম তুলনামূলক বেশি, যদিও বিক্রেতারা বলছেন দাম কম। গাবতলী গরু মোটামুটি গরুর দাম কম আছে গাবতলী, কিন্তু এখানে দাম বেশি চাচ্ছে। গরুর দাম হচ্ছে কই যে আমাকে গরু পুষে হবে। আপনারা বলছেন যে হাট গরু ধূপখোলা হাটে গরুর দাম বেশি, গাবতলী গরুর দাম কম। হাজারীবাগ, মেরাদিয়া, আফতাবনগর সহ অনেক হাটেই এখন কোরবানির পশু এসেছে।
শুধু ব্যবস্থা নেওয়া হবে এমন বক্তব্যের মাঝেই সীমাবদ্ধ সিটি কর্পোরেশনের উদ্যোগ। আমাদের যে নিয়মিত যে মোবাইল কোর্ট ছিল আমাদের 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এটি আমরা গতকাল থেকে আমরা এই 2টি সহ আমরা 9টি মোবাইল কোর্ট এখন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টা আঞ্চলিক কার্যালয়ের আওতায় 75টি ওয়ার্ডে নিয়মিতভাবে কাজ করছে। দূরত্ব বজায় রেখে যাতে পশু কেনাবেচা করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সেখানে পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে। তা আমরা আশা করছি এই হাট যদি করোনা পরিস্থিতিতে সদাশয় সরকার যেই রকম নির্দেশনা আমাদেরকে দেবেন আমরা ঠিক সেই রকম নির্দেশনা বাস্তবায়ন করব। এবছর ঢাকার 2 সিটিতে 2টি স্থায়ী সহ 20টি কোরবানির হাট বসবে। 17 জুলাই থেকে শুরু হবে বেচাকেনা, চলবে 21 জুলাই পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সিজেন তৈরির মেশিন বানিয়ে সবার নজর কেড়েছেন পাবনার ঈশ্বরদীর 9ম শ্রেণীর শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ। বাতাস থেকে অক্সিজেন তৈরি করে টানা 7 ঘন্টা সরবরাহ করতে পারে যন্ত্রটি। করোনা পরিস্থিতিতে যন্ত্রটি দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা শেষে তা বাজারজাতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গত বছরের আগস্টে শ্বাসকষ্টজনিত কারণে মারা যান বাবা আব্দুল সালাম। অক্সিজেন সংকটের জেরে বাবার মৃত্যু নাড়িয়ে দেয় 10ম শ্রেণীর ছাত্র তারিফকে। খুঁজতে থাকেন অল্প খরচে অক্সিজেন তৈরির উপায়। এক পর্যায়ে তৈরি করেন অক্সিজেন কনসেন্ট্রেটর যন্ত্র। সহপাঠী ও শিক্ষকের পাশাপাশি আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে স্থানীয় প্রশাসনও। প্রায় 65,000 টাকা ব্যয়ে 1 বছরের চেষ্টায় তৈরি হয় এ যন্ত্র। বাতাস থেকে যে 21% অক্সিজেন আছে সেটাকে ইনপুট নিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে জিনিসটাকে হাই কনসেন্ট্রেট ভাবে আউটপুট দেবে। এটা হচ্ছে আমি দেশীয় পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করেছি অ্যাজ এ ডেভেলপার হিসেবে। খুদে এই উদ্ভাবক এর আগেও নানা উদ্ভাবনের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে পেয়েছেন পুরস্কার। তার নতুন সাফল্যে গর্বিত শিক্ষক ও এলাকাবাসী। আমাদের ক্লাসের বিজ্ঞান প্রযুক্তি মেলা, এই মেলা থেকে ও যখন আমাদের সাথে সম্পৃক্ত হয়, ওকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। ও আমাদের দলের একটা প্রধান ভূমিকা পালন করত। সরকারের যে সহযোগিতা আমরা তার জন্য কামনা করছি। অক্সিজেন সংকটের মুহূর্তে এমন যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন চিকিৎসকরা। আর এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় প্রশাসন। এত কম রিসোর্স দিয়ে সে যেভাবে জিনিসটা তৈরি করেছে, ওর মতো মানে পর্যায়ে একজন যে এভাবে তৈরি করতে পারে, এটাই খুবই আশ্চর্যের বিষয়। এই মেশিন যদি অনুমোদিত হয় এবং সেভাবে যদি ব্যবহার করতে পারি আমরা প্রান্তিক পর্যায়ে, আমরা একটা সত্যিকার অর্থে একটা মিরাকল তৈরি করতে পারবো। বাংলাদেশ শিল্প গবেষণা কেন্দ্র যে ল্যাব রয়েছে সেখানে টেস্ট করতে চাই এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব রয়েছে সেখানে টেস্ট করে তারপরে টেস্ট রেজাল্ট যদি আমাদের কাছে মানে ফলপ্রসূ হয়, আমরা যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমরা পরবর্তীতে এটি আমরা দেশে বিদেশে এটা ছড়িয়ে দিতে চাই। তারিফ জানান এই যন্ত্রের মাধ্যমে একজন মানুষকে টানা 7 ঘন্টা অক্সিজেন দেওয়া যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সবুজ পাহাড়ের বুক জুড়ে সাদা মেঘের ভেলা, শরতের ডুব যেন ফিরেছে ভরা বর্ষায়। করোনায় মানুষের আনাগোনা কমে যাওয়ায় খাগড়াছড়ির পাহাড়ি এলাকার প্রাকৃতিক রূপ এখন মুগ্ধ করবে যে কাউকে। পাহাড়ের এই স্বকীয়তা রক্ষায় উদ্যোগ চান প্রকৃতিপ্রেমীরা। পাহাড়ের ভাজে ভাজে কখনো রোদ কখনো বৃষ্টি, চোখ জোড়ানো সবুজের বুকে সাদা মেঘের ভেলা। প্রকৃতির খেয়াল খুশিতে সাজা পাহাড়ের এই রূপ দেখা যায় না সহজে। মানুষের আনাগোনা না থাকায় প্রকৃতির এই রূপ ছড়াচ্ছে মুগ্ধতা। লকডাউনের কারণে পাহাড়ের এই সজীবতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যান চলাচল না থাকায় কমেছে দূষণ, এতে প্রকৃতির প্রাণ ও বৈচিত্র্যে লেগেছে আশীর্বাদ। মানুষের চলাচল সীমিত হওয়ার কারণে এই প্রকৃতিতে আগের রূপ ফিরে এসেছে, যেটা আমরা ছোটবেলায় শুনে আসতাম যে প্রকৃতি এরকম সবুজ থাকতো। করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের আনাগোনা নেই পাহাড়ে। পর্যটন কেন্দ্রগুলোতে শুনশান নীরবতা। প্রকৃতি রক্ষায় বন বাঁচানোর পাশাপাশি বৃক্ষরোপণের কথা বলছেন অনেকে। এবছর লকডাউনের কারণে প্রকৃতি তার আপন মহিমায় সুন্দর হয়েছে। প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদেরকে যে কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে বন উজাড় বন্ধ করতে হবে, বিভিন্ন ধরনের কাঠ পাশার বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। চেনা প্রকৃতির অচেনা রূপ আর ভিন্ন পরিবেশকে ধরে রাখতে সবার সহযোগিতা চেয়েছেন বন কর্মকর্তারা। একদিকে যেমন সবুজ বেড়ে গেছে, অন্যদিকে প্রকৃতি তার সৌন্দর্য ফিরিয়ে এসেছে। এটাকে ধরে রাখতে হলে একদিকে আমাদেরকে পরিবেশকে সংরক্ষণ করতে হবে, পাহাড়ের উপর অত্যাচার আছে বা ক্ষতি আছে এটাকে কমিয়ে ফেলতে হবে, প্রাকৃতিক বনকে ধরে রাখতে হবে।
লকডাউন শেষেও প্রকৃতি রক্ষায় মানুষ আরও সচেতন হবে, এমনটাই আশা করেন পরিবেশ কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।